শিক্ষার্থীরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে ক্লাসে সংযুক্ত হলাম। ইউসিএসসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকেই আন্তরিক অভিনন্দন। আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের আজকের ক্লাসের বিষয়, তোমাদের বিগত দিনে আমি কিন্তু ক্লাস নিয়েছি পরিবেশ রসায়ন ফার্স্ট পেপারে, তোমাদের প্রায় 5টা লেকচার মতো নিয়েছি। আজকে আমরা একটু চ্যাপ্টারটা চেঞ্জ করছি। তোমাদের অন্য একটি শিক্ষক, অন্য আরেকজন শিক্ষক উনি কিন্তু ক্লাস নিচ্ছেন, অ্যালিফেটিক জৈব যৌগের ক্লাসগুলো নিচ্ছেন। আমি ঠিক তারই ধারাবাহিকতায় তোমাদের কাছে ক্লাস নিব। দেখো, তোমরা একটু খেয়াল করো, রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয় জৈব রসায়ন। এটা আমাদের স্যারও নিচ্ছেন জৈব রসায়ন। আমি শুধু আজকে তোমাদের বইয়ের পার্ট 11 ও পার্ট 12, শুধু এই দুইটা পার্ট নিয়ে লেসন নিয়ে আলোচনা করব। দেখো, আমি লেকচার 1 লিখেছি, আবার যেহেতু নতুন চ্যাপ্টার ধরেছি। আমাদের আজকের পড়ার বিষয়টা তোমরা অবশ্যই সবাই বোর্ডে লক্ষ্য করছো। আমাদের আজকের পড়ার বিষয়টা হলো, দেখো, অ্যারোমেটিক কম্পাউন্ড। তোমাদের বইতে কথাটা লেখা আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা এই কথাটাই, যৌগের কথাটাকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড ধরে আলোচনা করছি। সবাই একটু খেয়াল করো, অ্যারোমেটিক কম্পাউন্ড এই বিষয়টা যদি আমরা পড়তে যাই, তাহলে আমার মনে হয় যে আমাদের এখান থেকে যে বিষয়গুলো আমরা জানতে পারবো বা শিখতে পারবো, সেই বিষয়গুলো একটু খেয়াল করো। এরূপ নাম হওয়ার কারণ ও তার সংজ্ঞা। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে অ্যারোমেটিক কম্পাউন্ড যদি আমরা পড়তে যাই বা এর ডিটেলস যদি আমরা পড়তে যাই, তাহলে প্রাথমিক অবস্থায় আমরা যে জিনিসগুলো জানতে পারবো যে এই অ্যারোমেটিক নামটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, আর অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা কি। আমরা জানতে পারবো বেনজিন অণুর গঠন। অ্যারোমেটিক যৌগের একটি উৎকৃষ্ট উদাহরণ হলো বেনজিন। সেই বেনজিন অণুর গঠন সম্পর্কে আমরা জানতে পারবো। বেনজিন প্রস্তুতি সম্পর্কে জানতে পারবো, বেনজিন কিভাবে প্রস্তুত করে এটা আমরা এর মধ্যে জানতে পারবো। বেনজিন জাতক যৌগের নামকরণ, বেনজিন থেকে উদ্ভূত যৌগগুলোর নাম কিভাবে করা হয়। তারপরে আমরা জানতে পারবো অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। তোমরা অনেক সময় দেখবা যে এটা আরেকটু বিশ্লেষণমূলকভাবে লেখা হয় অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। আমরা এই অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। এবং অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ, তার মানে অ্যারোমেটিক যৌগের মধ্যেও আবার বিভিন্ন ভাগ রয়েছে, সে সম্পর্কে আলোচনা করতে পারবো। এই বিষয়গুলো যখন আমরা জানতে পারবো, ঠিক তখনই আমরা এই লাস্টের 7 নম্বর বিষয়টা জানতে পারবো যে কোন যৌগটি অ্যারোমেটিক বা কোন যৌগটি অ্যারোমেটিক নয়। এই হলো আমাদের আজকের অ্যারোমেটিক যৌগ পড়তে গেলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে বা শিখতে পারবো আমরা এর মধ্যে থেকে। তা আমাদের প্রথমটাই আমরা আলোচনা করি যে এখানে অ্যারোমেটিক নামকরণটা কেন হয়েছে। আমরা জানি যে অ্যারোমা এটা একটা গ্রিক শব্দ। এই শব্দের অর্থ হলো সুগন্ধি। প্রথম দিকে যে সকল জৈব যৌগ, বিশেষ করে চাকরিক যৌগগুলো সুগন্ধিযুক্ত, সেই সকল সুগন্ধিযুক্ত যৌগের কারণে অ্যারোমা থেকে নামকরণ করা হয়েছে অ্যারোমেটিক। তো এই যে নামকরণটা হয়েছে অ্যারোমেটিক, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন হয় সকল সুগন্ধযুক্ত যৌগই কি অ্যারোমেটিক? না, আসলে সুগন্ধবিহীন যৌগও আছে যার অ্যারোমেটিক। আবার শুধু তাই নয়, যে উৎকট দুর্গন্ধযুক্তও রয়েছে অ্যারোমেটিক যৌগ। আসলে অ্যারোমেটিকের নামকরণের প্রথম ধারণটা ছিল যে সকল চাকরিক জৈব যৌগ, যে সকল চাকরিক জৈব যৌগগুলো সুগন্ধিযুক্ত যৌগ, শুধু সেইগুলোকেই বলা হয়েছে অ্যারোমেটিক যৌগ। তা যাই হোক, সেখান থেকেই যেহেতু নামকরণটা হয়েছে, এই জন্য সেই নামকরণের ভিত্তিতেই এটা বলা হয়েছে অ্যারোমা থেকে অ্যারোমেটিক নামটা এসেছে। পরবর্তী কথা, তাহলে আমরা সংজ্ঞাটা কোন যৌগগুলোকে আমরা অ্যারোমেটিক বলবো বা অ্যারোমেটিক যৌগ কাকে বলে, এই কথাটা বলতে গেলে আমাদের কিছু কিছু বিষয় জানা দরকার। যেমন তার মধ্যে আমরা একটা উৎকৃষ্ট যৌগের নাম বললাম, যেমন বেনজিন, অ্যারোমেটিক যৌগের উদাহরণ, প্রথম এবং প্রধান উদাহরণ বেনজিন। আমরা যদি বলি বেনজিন জাতক যৌগ, তার মানে বেনজিন থেকে তৈরি, আমরা ধরলাম ক্লোরোবেনজিন। আবার এমনও কিছু যৌগ রয়েছে যে বেনজিন বা বেনজিন জাতক নয়, যেমন ফিউরান, এরাও অ্যারোমেটিক। তার মানে বেনজিন, বেনজিন জাতক এবং বেনজিনের মতো বৈশিষ্ট্য সম্পন্ন, এরকম বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে এবং সমধর্মী। সমধর্মী বলতে বেনজিনের মতো ধর্ম। এই 3 ধরনের যৌগকে
তিন ধরনের যৌগকে আমরা দেখি অ্যারোমেটিক যৌগ। এই জন্য আমরা বলি অ্যারোমেটিক যৌগ কাকে বলে, আমরা সংজ্ঞা দিতে গেলে বলি বেনজিন, বেনজিন জাতক এবং বেনজিনের মতো বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট চাক্রিক যৌগ যার আচরণ বা ধর্মটা হলো বেনজিনের মতো সমধর্মী, এই ধরনের যৌগকে আমরা অ্যারোমেটিক যৌগ বলে থাকি। তবে এখানে একটা কথা বলে রাখি শিক্ষার্থীরা, আমাদের এখানে কিন্তু ওই যে আমি বলেছিলাম যে আমরা বইতে পাবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন দিয়ে, কথাটা দিয়ে শুরু। আসলে হাইড্রোকার্বন বলতে তোমরা তো পড়েইছো অ্যালিফেটিক অংশে যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে সকল চাক্রিক সম্পৃক্ত যৌগ, সেই যৌগগুলোকেই আমরা বলছি যে অসম্পৃক্ত যৌগ রয়েছে, সেইগুলোকেই আমরা বলছি হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আসলে এই জায়গায় আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের বিষয়টা আমাদের গেল। তাহলে কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, আমাদের প্রথম জানার বিষয়টা গেল যে এই অ্যারোমেটিক নামকরণটা হওয়ার কারণ এবং অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা। আমরা এখন পড়ব হলো বেনজিন অণুর গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, আমরা যদি বেনজিন অণুর গঠন নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমাদের প্রথমেই একটা কথা, বেনজিনের আণবিক সংকেত C6H6। এটা কার আণবিক সংকেত? বেনজিনের। আমরা যদি এটাকে আমরা হেক্সেন বলতাম, মানে একক বন্ধন ধরতাম, তাহলে কিন্তু সেখানে অ্যালকেনের সাধারণ সংকেত অনুসারে C যদি 6 হয় তাহলে Hটা কিন্তু কি হতো? 6 দুগুণ 12 আর 2 14। আমরা জানি CnH2n+2, তাহলে অবশ্যই এটা চাক্রিক। এই বেনজিনের এই আণবিক সংকেত থেকে আমরা বুঝলাম যে এটির একটি চাক্রিক কাঠামো, এবং এই চাক্রিক কাঠামোর প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন সংযুক্ত রয়েছে। দেখো, আমাদের C6H6 হয়ে গেল। আমরা কিন্তু অ্যালিফেটিক পড়ানোর সময় তোমরা হয়তো জেনেছো যে কার্বনের যোজনী চতুর্যোজ্যতা প্রদর্শন করে। তাহলে সেই হিসাবে আমরা যদি এখানে একটা হাত দিই তাহলে এরপরে আরেকটা হাত, এটা হাত পাকে একটা, দেখো কার্বনের 4 হাত মিলে গেল, 6টা কার্বন 6টা হাইড্রোজেন। তো এই যে বেনজিনের গঠন, যে এটি একটি চাক্রিক যৌগ এবং পাই বন্ধন বিদ্যমান, এক বা একাধিক পাই বন্ধন, একটা পাই বন্ধন থাকলেই সেটা অসম্পৃক্ত। তাহলে এক বা একাধিক পাই বন্ধন বিদ্যমান, তার মানে বেনজিনের গঠনে আমরা প্রথমেই বেনজিনের গঠনে বলবো যে এটি একটি চাক্রিক অসম্পৃক্ত যৌগ। এখন আমাদের প্রশ্ন হলো যে এই চাক্রিক অসম্পৃক্ত যৌগ, এটাতে যে 3টাই পাই বন্ধন রয়েছে, এটা আমরা বুঝলাম কেমন করে বা কিভাবে? এটা তোমরা অবশ্যই 9-10-এ মনে হয় প্রশ্নটা তোমরা দেখেছো যে আমরা যদি বেনজিনের মধ্যে যদি 3 অণু হাইড্রোজেনের সংযোজন করি, দেখো আমরা যদি বেনজিনের মধ্যে 3 অণু হাইড্রোজেনের সংযোজন করি, 3 মোল হাইড্রোজেনের সংযোজন করি নিকেল ধাতুর উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল ধাতুর উপস্থিতিতে যদি বেনজিনের মধ্যে হাইড্রোজেন চালনা করা যায় তাহলে দেখা যায় এটা সাইক্লোহেক্সেনে পরিণত হয়। এটার নাম হলো সাইক্লোহেক্সেন, বা বাংলা লিখলে চাক্রিক হেক্সেন। তার মানে এর মধ্যে আর পাই বন্ধন নেই। তার মানে কয় অণু হাইড্রোজেন সংযোজন ঘটেছে? 3 অণু। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এর মধ্যে 3টা পাই বন্ধন রয়েছে। অথবা এটাও বুঝতে পারলাম যেহেতু এটা যুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া দিয়েছে, অতএব এটি একটি অসম্পৃক্ত চাক্রিক কাঠামো। এটি একটি অসম্পৃক্ত চাক্রিক কাঠামো। ঠিক এইটাই যদি আমরা এখানে ক্লোরিন দিতাম, একই বিক্রিয়া, যার কারণে আমি মুছে দিচ্ছি, শুধু আমাদের প্রভাবকটা একটু চেঞ্জ হবে। আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে টেম্পারেচারও থাকবে না, এটা মুছে যাবে। সবাই একটু খেয়াল করো, আল্ট্রাভায়োলেট ইউভি এর উপস্থিতিতে যদি আমরা ক্লোরিন চালনা করি তাহলে দেখো প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন ছিল আর একটা করে ক্লোরিন সংযুক্ত হলো। তার মানে আমরা যেটা আণবিক সংকেত লিখলে C6H6Cl6, যেটাকে আমরা নাম বলি
আমরা নাম বলি কি বলো, জানো, শুনেছো কখনো? গ্যামাক্সিন, বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন, যেটাকে আমরা সংক্ষেপে বলি BHC, বেনজিন হেক্সাক্লোরাইড। গেল আমাদের এই বিষয়টা, বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন, এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বা শক্তিশালী জীবাণুনাশক পদার্থ। জীবাণুনাশক পদার্থ, তার মানে আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে কথাটা বলছিলাম যে বেনজিন অণুর গঠন, আমরা এই দুইটা বিক্রিয়া থেকে বুঝতে পারলাম বেনজিন একটি চাক্রিক, সমতলীয় এবং এটি একটি অসম্পৃক্ত যৌগ। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু দেখো, আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হলো বেনজিন প্রস্তুতি। বেনজিন কিভাবে প্রস্তুত করা হয়। তাই এই বেনজিন প্রস্তুতি পড়তে গেলে দেখবা যে এই যে প্রস্তুতিগুলো এখন আমি দেখাবো, এই প্রস্তুতি থেকে তোমরা দেখতে পাবো অনেক সময় উদ্দীপক হয় বা উদ্দীপকের কিছু প্রিপারেশনমূলক কোশ্চিন থাকে যেগুলোর উত্তর দিতে হয়, বা ধরো মূলনীতি লিখতে হবে, সেখানে এই বিক্রিয়াগুলো কাজে লাগবে। তার মানে উদ্দীপক বোঝার জন্য এটা অনেক সময় একটু গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন কোনো মূলনীতি লিখতে হয় কোনো প্রস্তুতির, তখনও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, তোমরা সবাই একটু খেয়াল করো, আমরা বেনজিন প্রস্তুত করব। প্রথমে আমরা ইথাইন বা অ্যাসিটিলিন, তোমরা যখন অ্যালিফেটিক পড়েছো অবশ্যই সবাই দেখেছো, ইথাইন বা অ্যাসিটিলিন, এটাকে যদি আমরা লৌহতপ্ত নলের মধ্যে, দেখো লৌহতপ্ত নলের মধ্যে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুমি যদি লৌহ নল, তার মানে লৌহতপ্ত নলের মধ্যে দিয়ে যদি ইথাইন বা অ্যাসিটিলিন চালনা করো, তাহলে দেখা যাবে 3 অণু ইথাইন পরস্পর যুক্ত হয়ে এরকম 3 অণু ইথাইন পরস্পর যুক্ত হয়ে এরকম বেনজিন কাঠামো তৈরি করে। তোমাদের বইতে দেখবা ডাইরেক্ট এইভাবে সরাসরি এইভাবে দেওয়া আছে। তা আমি একটু বড় দিয়ে সংকেত দিয়ে দেখাই দিলাম। যাই হোক, এখান থেকে হয়। আবার অনেক সময় দেখা যায় যে এই যৌগটাই যদি তুমি নিকেলের উপস্থিতিতে করো, একবার সেম যৌগ, এর লৌহতপ্ত নল নামিয়ে যদি নিকেল নাও, তখন কিন্তু টেম্পারেচারটা লাগবে 70 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তখনও কিন্তু এই সেম জিনিসই তৈরি হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইথাইন বা অ্যাসিটিলিনকে লৌহতপ্ত নলের মধ্যে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এর মধ্যে দিয়ে যদি অ্যাসিটিলিনকে চালনা করা হয় তাহলে বেনজিন উৎপন্ন হয়। আবার আমরা যদি ইথাইন বা অ্যাসিটিলিনকে যদি নিকেল চূর্ণের সাথে যদি উত্তপ্ত করি 70 ডিগ্রিতে, তাহলেও সেক্ষেত্রেও বেনজিন উৎপন্ন হয়। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, দেখো এটার নাম হলো ফেনল। এই ফেনলকে যদি তুমি জিঙ্ক চূর্ণ শুষ্ক অবস্থায় এটাকে যদি পাতন করো, তাহলে দেখা যাবে যে বেনজিন তৈরি হবে এবং জিঙ্ক অক্সাইড। নাম্বার 3, সোডিয়াম বেনজোয়েট, COONA, সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েট বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ, বা এখান থেকে তৈরি বেনজোইক অ্যাসিড থেকে সোডিয়াম ক্ষারের মাধ্যমে। তাহলে সোডিয়াম বেনজোয়েট, এই বেনজোয়েটকে যদি আমরা সোডা লাইম সহ, সোডা মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, লাইম মানে কি চুন, দেখো কি লিখেছি সোডা লাইম। তাহলে সোডিয়াম বেনজোয়েটকে যদি সোডা লাইম সহ উত্তপ্ত করা হয়, তাহলে দেখা যাবে সেক্ষেত্রেও আমাদের বেনজিন তৈরি হবে এবং সোডিয়াম কার্বনেট। দেখো, তার মানে সেক্ষেত্রেও বেনজিন তৈরি হয়। তাহলে ফেনলকে শুষ্ক অবস্থায় জিঙ্ক চূর্ণ সহ যদি আমরা পাতন করি, জিঙ্ক গুঁড়া সহ, তাও বেনজিন তৈরি হয়। আবার সোডিয়াম বেনজোয়েটকে সোডা লাইম সহ উত্তপ্ত করলেও বেনজিন পাওয়া যায়। আবার আরেকটা বিষয় রয়েছে, দেখো 4 নম্বর, এইটাই এই ব্যাপারে উপস্থিতির শেষ। দেখো যে আমরা যদি নর্মাল হেক্সেন নিই, CH3 CH2 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 and CH3, এটা কিন্তু আমি একটু লিখেছি বাঁকা করে, এটা সিকল দুইটা প্রান্ত কার্বন টান দিলে একবার স্ট্রেট হয়ে গেল, আমরা তখন বুঝতে পারবো এটা হলো N হেক্সেন, মানে নর্মাল হেক্সেন। এই নর্মাল হেক্সেনকে যদি আমরা অ্যালুমিনার উপস্থিতিতে Al2O3 অ্যালুমিনার উপস্থিতিতে যদি নির্দিষ্ট তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে দেখা যায় প্রান্তিক দুইটা কার্বন থেকে এখনো হাইড্রোজেন অপসারণ হয়ে সাইক্লোহেক্সেন উৎপন্ন করবে। তাহলে N হেক্সেন হয়ে যাবে সাইক্লোহেক্সেন।
এন হেক্সেন হয়ে যাবে সাইক্লোহেক্সেন। এখন যদি আমরা এটাকে যদি হাইড্রোজেন অপসারণ করি, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে আমাদের বেনজিন হয়ে যাবে। তাহলে আমরা এখানে কয়েকটা প্রস্তুতি দেখালাম, ইথাইন বা অ্যাসিটিলিন থেকে বেনজিন, ফেনল থেকে বেনজিন, সোডিয়াম বেনজয়েড থেকে বেনজিন, এবং অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ। অনেক সময় এই প্রক্রিয়ার নাম দেওয়া হয় অ্যারোমেটিকরণ, তার মানে যৌগটা অ্যালিফেটিক বাট আমরা তৈরি করলাম অ্যারোমেটিক, এই জন্য অনেক সময় এই প্রসেসটার নাম বা প্রক্রিয়াটার নাম অ্যারোমেটিকরণও দেওয়া হয়। তো যাই হোক, এইটা গেল আমাদের একটা বিষয়। এখন আমরা যাব বেনজিন জাতক যৌগের নামকরণ। দেখো, আমাদের এটাও আলোচনা শেষ। এখন আমরা পড়ব বেনজিন জাতক যৌগের নামকরণ। বেনজিন জাতক যৌগের নামকরণ যদি আমরা পড়তে যাই, আগে আমাদের জানা দরকার বেনজিন জাতক কারা, বেনজিন থেকে উদ্ভূত বা বেনজিন থেকে তৈরি। তাহলে আমরা প্রথমে বেনজিনটা লিখে নিই, বেনজিন। এখন আমরা যদি এটাকে বেনজিন বলি, তাহলে বলো তো এই বেনজিনের এখানে তো হাইড্রোজেন যুক্ত আছে, এই হাইড্রোজেনটা যদি সরে গিয়ে যদি সেখানে যদি এখানে মনে করো OH বসলো, হাইড্রোজেনটা যদি এই মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে আমাদের CH3 বসলো। হাইড্রোজেনটা যদি প্রতিস্থাপিত হয় তাহলে সেইখানে হাইড্রোজেনটা বসে এখানে কি বসবে, ক্লোরিন বসলো। এখানে যদি হাইড্রোজেনটা সরে গিয়ে এখানে যদি আমাদের প্রতিস্থাপিত হয় মনে করো NH2 দিয়ে, আবার আমরা ধরলাম বেনজিনের হাইড্রোজেনটা সরে গিয়ে যদি এখানে বসে হলো তোমার SO3H। একটু খেয়াল করো, আমরা এটাকে বলি ফেনল, এটাকে বলি টলোইন, আমরা এটার নামকরণে বলি, দেখো এটা ফেনল, এটা টলোইন, এটাকে বলি আমরা অ্যানিলিন। এখন আসো এই দুইটা নিয়ে আমরা একটু কথা বলি। এখন আমরা যদি এইটাকে আগে নামকরণ করি ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, তাহলে আগে আমরা প্রতিস্থাপনীয় মূলক বলছি, তারপর যৌগের নাম বলছি। তাহলে এইটার নাম কি হচ্ছে, ক্লোরোবেনজিন। কিন্তু আমরা যদি এইটা বলি তাহলে আগে বেনজিনের নাম তারপরে প্রতিস্থাপনীয় মূলক অনুসারে নামকরণ। যেমন এটাকে আমরা বলবো বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা এটাকে বলি যেভাবে হাইড্রক্সি বেনজিন, আসলে যেটাকে আমরা বলি ফেনল, তারপরে মিথাইল বেনজিন দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলি টলোইন, অ্যামিনো বেনজিন যেটাকে আমরা বলি অ্যানিলিন। এটা ক্লোরোবেনজিন, আগে ক্লোরিন, ক্লোরোবেনজিন, আগে প্রতিস্থাপনীয়মূলক তারপরে বেনজিনের নাম। কিন্তু এখানে কিন্তু তা বলছি না, আগে প্রতিস্থাপনীয়, আগে বেনজিন বলে নিচ্ছি, আগে বেনজিন বলে নিয়ে তারপর তার যে প্রতিস্থাপনীয়মূলক আছে সেই হিসাবে সালফোনিক অ্যাসিড। তো যাই হোক, এটা গেল আমরা এইভাবে বেনজিনের জাতক যৌগের নামকরণ করতে পারবো। তাহলে এটা বেনজিন, এরা সবাই বেনজিন জাতক যৌগ। বেনজিন জাতক মানে বেনজিন থেকে উদ্ভূত, বেনজিন থেকে তৈরি। দেখো আমাদের এই বিষয়টা হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের এই বিষয়টাও আলোচনা শেষ হয়ে গেল, নামকরণ। এখন আমরা যাব অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। আমি প্রথমেই বলেছি যে এটা আরো সহজ করে বলা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। যেমন আমাদের প্রথমেই একটা কথা, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। অ্যারোমেটিক যৌগের হওয়ার পিছনে তার মধ্যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তা বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলতে আমরা কি বুঝি? বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলতে আমরা বুঝি যে বেনজিন, আমরা শুরুতেই বলে নিয়েছি বেনজিন একটি চাক্রিক যৌগ। নাম্বার 2, আমরা বলেছি বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ, এবং বেনজিনের যে পাই ইলেকট্রন মেঘ, এই পাই ইলেকট্রন মেঘগুলো আমরা পরবর্তী বৈশিষ্ট্যের মধ্যেই বলবো। তা আমরা এখন যেটা বলছি বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলতে আমরা যেটা বোঝাচ্ছি যেটা অ্যালিফেটিকের মতো অসম্পৃক্ত নয়। অ্যালিফেটিকের মতো কেন অসম্পৃক্ত নয়? কারণ বেনজিনকে যদি আমরা বিক্রিয়া করতে চাই, ধরো বেনজিনকে আমরা বিক্রিয়া করব, কয় স্যার একটা বিক্রিয়া অসম্পৃক্ত যৌগের তো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, যেটাকে আমরা বলি কার্বন টেট্রাক্লোরাইড, এর উপস্থিতিতে বা মাধ্যমে ব্রোমিনের সাথে যুত বা সংযোজন বিক্রিয়া দিবে। এটা যুত বা সংযোজন বিক্রিয়া দিবে না, যুত বিক্রিয়া দিবে না। তার মানে কি হলো,
এলিফ্যাটিকের মতো কিন্তু এটা অসম্পৃক্ত নয়, তার মানে এটা বিশেষ ধরনের অসম্পৃক্ত। এবার আসো তুমি তুমি যদি এটাকে শীতল অবস্থায় যদি KMnO4 এর মাধ্যমে যদি এটাকে জারিত করো, শীতল দ্রবণে KMnO4 নিয়ে যদি জারিত করো, এটা জারিত হবে না, কিন্তু এলিফ্যাটিক হলে কিন্তু হতো। এবং এটাকে যদি অম্লীয় পানি দ্বারা যদি আদ্র বিশ্লেষণ করো তাও হবে না। তার মানে আমরা বলতে চাচ্ছি ব্রোমিন দ্রবণ বলো, শীতল KMnO4 এর দ্রবণ বলো, অথবা অম্লীয় পানির মাধ্যমে বিক্রিয়া বলো, কোনোটাতেই বেনজিন বিক্রিয়া করে না। তার মানে আমরা যে পয়েন্টটার একটা পয়েন্ট পড়লাম যেটা এলিফ্যাটিকের মতো নয়, এই অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম কথা হলো বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তার মানে বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলতে আমরা বুঝছি যে এটা এলিফ্যাটিকের মতো অসম্পৃক্ত নয়, এটা বিশেষ ধরনের অসম্পৃক্ত। এইবার দেখো তারপরে আমরা চলে আসবো হলো 2 নম্বর, আমরা যেটা বলছি রেজোনেন্স বা অনুরণন। তার আগে আমরা আরেকটা কথা বলে নিই, যেমন প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিন কিন্তু ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। যেমন আমরা যদি বলি অ্যালকাইলেশন, CH3Cl, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি আমরা মিথাইল ক্লোরাইড দ্বারা বিক্রিয়া করি তাহলে তো টলোইন তৈরি হয়, CH3 টলোইন তৈরি হয়। তাহলে এই যে বিক্রিয়াটা হচ্ছে প্লাস HCl, তাহলে এই যে বিক্রিয়াটা হচ্ছে আমরা এটাকে বলি অ্যালকাইলেশন। আসলে এই বিক্রিয়ায় যখন আমরা কৌশল পড়াবো তখন দেখবা ফ্রিডেল কাপ বিক্রিয়া বলা হয়। এই ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন যখন কৌশল পড়াবো তখন দেখবা যে এই বিক্রিয়াটা এর মাধ্যমে বিক্রিয়া করে এখানে প্লাস হয়ে হচ্ছে, তার মানে ইলেকট্রন আকর্ষী বিকারক ইলেকট্রন আকর্ষী বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে। ঠিক এইরকম আমরা যদি ক্লোরিনেশন করি, নাইট্রেশন করি, সালফোনেশন করি, প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রেই আমরা দেখতে পাই এটি একটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এবং শুধু বিক্রিয়া না, এই বিক্রিয়াটা দেওয়ার কারণে তার অ্যারোমেটিক যৌগের যে গুণাগুণ বা বৈশিষ্ট্য সেটা ঠিক থাকে। যেমন এই যৌগটাও অ্যারোমেটিক বেনজিন, এবং বেনজিন থেকে যে আমরা টলোইনটা তৈরি করলাম সেও অ্যারোমেটিক, তার মানে বেনজিন বলা এটার তার সঞ্চারণশীল পাই ইলেকট্রনের মানটা, তার মানে এই অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্য সেটা অক্ষুণ্ণ থাকে। এই জন্য ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াও তার একটা বৈশিষ্ট্য। দেখো তার পরবর্তীতে আমরা চলে আসবো রেজোনেন্স। দেখো রেজোনেন্স মানে হলো অনুরণন। দেখো 23 মিনিট হয়ে যাচ্ছে, ধরবে না তখন তো। রেজোনেন্স মানে হলো অনুরণন। আমরা অনুরণন বলতে কি বুঝাই দেখো একটু খেয়াল করো, আমরা যে বিষয়টা বলছি অনুরণন, তার মানে যেটাকে বলা হয় রেজোনেন্স। দেখো এই রেজোনেন্স বা অনুরণন কিন্তু অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যের একটা কারণ, বা অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্বের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি, আমরা যদি বিজ্ঞানিক কেকুল কাঠামোর বেনজিনের কথা বলি, তার মানে সবাই শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এক ঘর পর দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন যেখানে আছে এখানে কিন্তু নেই। তার মানে 3টা পাই বন্ধন, তার মানে 3 দুগুণ 6টা পাই ইলেকট্রন কিন্তু সঞ্চারণশীল, মানে ডিলোকালাইজড হচ্ছে। তাহলে এই সঞ্চারণশীল, এখন যদি আমি এটাকে বলি, এখানে যেমন বলছে একক বন্ধন এন্ড দ্বিবন্ধন, আসলে মূলত 6টা পাই ইলেকট্রন ঘুরছে। তার মানে বেনজিনের কার্বন কার্বন যে বন্ধনটা সেটা যদি আমি একক বন্ধন বলি তাও না, যদি আমি দ্বিবন্ধন বলি তাও না। তার প্রমাণটা কি, যেমন একক বন্ধনের দূরত্ব হলো পরীক্ষা করে দেখা গেছে 0.154 ন্যানোমিটার, দ্বিবন্ধনের দূরত্ব কত, দ্বিবন্ধনের দূরত্ব 0.134 ন্যানোমিটার, কিন্তু বাস্তবে বেনজিনের প্রতিটা কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হলো 0.139 ন্যানোমিটার। তার মানে এই বন্ধন দৈর্ঘ্য থেকে বেনজিনের বন্ধন দৈর্ঘ্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই বেনজিনের মধ্যে 6টা পাই ইলেকট্রন অনুরণিত হয় বা অনুরণন অবস্থায় থাকে, সঞ্চারণশীল থাকে। তাই এইখানে তার মানে অনুরণন বা এটার মাধ্যমে বেনজিনের স্থায়িত্ব অর্জন করে। দেখো তারপরে রয়েছে হাকেল নিয়ম। দেখো হাকেল নিয়মটা হলো যে কোনো চাক্রিক সমতলীয় কাঠামোর মধ্যে যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন সঞ্চারণশীল থাকে, আমরা এখন যে বৈশিষ্ট্যটা বলছি এটা খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, হাকেল নিয়ম। হাকেল নিয়ম অনুসরণ যদি করে তাহলে যৌগটা অ্যারোমেটিক হয়। যৌগটা কি হতে হবে, যৌগটা চাক্রিক হতে হবে, সমতলীয় হতে হবে, এটা তো আগেই বলছি, এবং অসম্পৃক্ত এটাও বলেছি। তার মানে এই পাই ইলেকট্রন মেঘটা সঞ্চারণশীল থাকে, কিন্তু তার নিয়মটা কি, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন।
সঞ্চারণশীল অবস্থায় থাকে। সবাই হয়তো চিন্তা করছো 4n+2 সংখ্যক ইলেকট্রনের নিয়মকে পাই ইলেকট্রন বলে, তাহলে আসলে এনটা কি? এনটা পূর্ণ সংখ্যা, যেটা 0 1 2 3 ডট ডট। তার মানে এটা হলো দেখো এটা বসালে হলো কত, তোমার হলো 0 বসালে 2 পাই ইলেকট্রন, তারপরে 1 বসালে 6 পাই ইলেকট্রন, তারপরে হচ্ছে তোমার 10 পাই ইলেকট্রন, তারপরে হচ্ছে তোমার 14 পাই ইলেকট্রন। এই সংখ্যাগুলোকে বলা হয় হাকেল সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হয় কি সংখ্যা? হাকেল সংখ্যা। নিয়মটাকে বলা হয়, এই নিয়মটাকে বলা হয় হাকেল নিয়ম, আর এই সংখ্যাটাকে বলা হয় হাকেল সংখ্যা। আর আমরা অবিকল তোমাদের ফার্স্ট ইয়ারে একটা জিনিস পড়িয়েছি, ফার্স্ট ইয়ারে আমি তোমাদের পড়িয়েছি যে ওই সমতলীয় চাকরিক যোগে পি অরবিটালের যে পাই ইলেকট্রন মেঘটা, এটা যদি সঞ্চারণশীল থাকে, এই পাই ইলেকট্রন মেঘটা আমরা যদি অরবিটাল কাঠামো দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে বেনজিনের অরবিটাল কাঠামোতে যে 6টা পাই ইলেকট্রন কিভাবে হয় তার অরবিটাল চিত্রের মধ্যে, যে পি অরবিটাল তাই এক ঘর পর পর কিভাবে দ্বিবন্ধন সৃষ্টি করছে পাশাপাশি অতিক্রমণ করে, আমরা সেই গঠন কাঠামো থেকে বুঝতে পারি বেনজিন এই পাই ইলেকট্রনের মাধ্যমে, সঞ্চালনশীলের মাধ্যমে তার স্থিতিশীল অবস্থা বিরাজমান থাকে। এই 5টা বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকে একসাথে বলা হয় অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। এখন দেখো আমি সংক্ষেপে খালি ছোট্ট একটা কথা বলে দিই যে অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিন্যাস, অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিন্যাস, অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিন্যাস। অ্যারোমেটিক যৌগ হলো দুই প্রকার। অ্যারোমেটিক যৌগ হলো দুই প্রকার, আমরা বলি আর কি, একটা হলো বেনজিনয়েড, বেনজিনয়েড, আমি খুব সংক্ষেপে বলছি, বেনজিনয়েড মানে বেনজিন থেকে উদ্ভূত যত যৌগ রয়েছে, যেমন ক্লোরোবেনজিন, নাইট্রোবেনজিন, এরা সবাই হলো নাইট্রোবেনজিন। বেনজিন থেকে উদ্ভূত যত যৌগ রয়েছে এই অ্যারোমেটিক যৌগগুলোকে বলা হয় বেনজিনয়েড। আর নন বেনজিনয়েড যেটাকে আমরা বলি নন বেনজিনয়েড, এই নন বেনজিনয়েড যৌগগুলো হলো যে যৌগগুলো আমরা হেটারোসাইক্লিক, যেটা আমরা পড়েছি জৈব যৌগের শ্রেণী বিভাগে, যেমন আমরা এনে সালফার দিলাম, তার মানে থায়োফিন। এরা যত যৌগ রয়েছে এরা হলো নন বেনজিনয়েড। এখানে অ্যারোমেটিক যৌগের আর একটা বিষয় রয়েছে, অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিন্যাসের মধ্যে যেমন অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। এই অ্যান্টি অ্যারোমেটিক বলতে অ্যান্টি অ্যারোমেটিক রয়েছে, দেখো আমি একটু বলে দিই। অ্যান্টি অ্যারোমেটিকটা হলো যার মধ্যে 4n সংখ্যক ইলেকট্রন থাকে এবং পি অরবিটালের যে এটা অবিচ্ছিন্ন সমতলীয় অবস্থায় থাকে। আর একটা আছে নন অ্যারোমেটিক, যে নন অ্যারোমেটিকটা হলো যে তোমার অবিলুপ্ত পি অরবিটাল, যেটা অবিচ্ছিন্ন পি অরবিটাল, সেটা সমতলীয় নয়, এটা হলো আমরা বলি নন অ্যারোমেটিক। যাই হোক শিক্ষার্থীরা, তোমরা এই জিনিসগুলো একটু বইতে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা একটু দেখতে থাকো। আমার মনে হয় যে তোমরা একটু দেখলেই বুঝতে পারবা, আর যদি বুঝতে না পারো আমাদের পরবর্তীতে বা আমার নাম্বার আছে, ফোন দিও, আমি ইনশাল্লাহ তোমাদেরকে বলে দিব যে কিভাবে পড়বা। আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।